একদফা তর্ক বিতর্ক করা শেষ, আর করা যাচ্ছেই না, তাই লতাকে পাঠিয়ে দিলাম স্টেজে। খাওয়া দাওয়া শেষ করলাম, এবার বান্ধবীর বরকে একটু দেখে আসার সময় হলো। সবাই মিলে গেলাম একটু দেখতে। বর দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেলাম। এমন কেন লাগতেছে ব্যাটারে, সম্পদ বলেই ফেললো। এ কি, এটা বর? এমন কেন লাগছে? ছবিতে তো হ্যান্ডসাম লাগছিল। আমি ওরে থামিয়ে দিয়ে বললাম, আরে ওই যে বললাম না, বেটা মানুষ আর যতই স্মার্ট হ্যান্ডসাম হোক না কেন, বিয়েতে তাদের লুকিং লাইক আ ছাগল মনে হয়। বিয়েতে ক্লিন শেভ দিয়ে টিয়ে একেবারে বাজে অবস্থা। যাই হোক, অনেক সমালোচনা করলি এই ব্যাটারে নিয়ে, এবার চল, এখানে আর থাকা লাগবে না, অনেক মানুষ এখানে, ফাঁকা কোনো জায়গায় যাই চল। ঋতু, তুই এত ফাঁকা জায়গায় কেন খুঁজিস বলতো? আমার গুণধর বান্ধবী আমাকে শুধালো এই কথাটা, আর আমি বললাম, আমার মানুষজনের এত ভিড় ভালো লাগে না, সেটা কি তুই জানিস না? সবাই একসাথে বলে উঠলো, উফস তো তুই একটা নিরিবিলি। আমাকে ওরা এই একটাই নিকনেম দিয়েছে, নিরিবিলি। বিয়ে মানে যেমন আনন্দ, তেমনি বিচ্ছেদের অন্যতম কষ্টের কারণ। এত বছর বাবা মা ভাই বোন, এত কাছের আত্মীয় স্বজনদের ছেড়ে নতুন মানুষদের সাথে নতুন জায়গায় যেতে হবে, ব্যাপারটা ভাবলেই কেমন দম বন্ধ হয়ে আসে। কিন্তু কি আর করার, মেয়েদের নিয়মিত এটা। এই নিয়ম মেনে সবাইকেই চলতে হয়, কয়জনই বা নিয়মের বাইরে যায়। আর এই বিয়ের সবচেয়ে কষ্টের সময়টা হচ্ছে বিদায়ের সময়টা। লতাও আমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। কি যে কষ্টের ব্যাপার তা বোঝানোর মতো না। কত হাজারো স্মৃতি লতাকে নিয়ে, আমরা কত মজা করতাম এই লতাটাকেই নিয়ে। আমাদের বন্ধুত্বের মাঝে লতাই চলে গেল আগে। এত আনন্দ শেষ করে এখন পরিবেশটা কেমন চাপা, কষ্টে দম আটকে আছে মনে হচ্ছে। লতাকে বিদায় দিয়ে রুমে এসে ব্যাগ গুছিয়ে নিচ্ছি সবাই। এখন আমাদেরও চলে যেতে হবে, আমরা থেকে আর কি করব। কিন্তু এর মধ্যে লতার আম্মু এসে আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমার মেয়ে চলে গেছে বলে তোমরাও চলে যাবে আমাকে একা রেখে? তোমরা লতাকে এনে দিয়ে তারপর না হয় যেও মা, থেকে যাও না আজকে। আন্টির এমন আবদার আমরা কেউ ফেলে দিতে পারলাম না। কলেজ বন্ধ থাকায় কারো কোনো সমস্যা হলো না, সবাই বাসায় জানিয়ে দিল ব্যাপারটা। থেকে গেলাম আমরা। তবে লতাকে ছাড়া কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সবটা। সবাই রাতে একসাথে আড্ডা দিচ্ছি লতাদের সেই পুকুর পাড়ে। লতার কাজিনরাও আছে আমাদের সাথে। রাতে স্নিগ্ধ বাতাস, খুব ভালো লাগছে পরিবেশটা। আড্ডার মাঝে হঠাৎ আমার ফোনের দিকে নজর গেল। ফোনটা ছিল আমার পাশেই, তবে নিচে রাখা ছিল। কল আসাতে নজর দিলাম ফোনটার দিকে, কিন্তু তাকিয়ে দেখলাম ঠিক ফোনের স্ক্রিনের উপর একটা চিরকুট রাখা। সবার নজর আমার ফোনের উপরে। কল আসাতে ওরা তাকিয়েছিল, কিন্তু তখনই ফোনের আলো জ্বলে ওঠার সাথে সাথে চিরকুটটা দেখে ফেললো। সবাই কোনো রকমে লাফিয়ে পড়লো চিরকুটটা দেখার জন্য। আমি সবাইকে থামিয়ে দিয়ে বললাম, থাম, দেখাচ্ছি আমি। প্রিয় বিহঙ্গ, ভয়ঙ্কর রকমের মায়াবতী আপনি, জাস্ট এইটুকুই লেখা ছিল। সবাই হা হু করে উঠলো, কিন্তু আমি আবারও অবাক হলাম। আর মনে মনে ভাবছি, কে সে? লতার বিয়ের 2 দিন হয়ে গেল, লতাদের বাড়িতেই আছি আমরা এখনো। আগামীকাল লতাকে এনে দিয়ে চলে যাব। এখানে সবাই মিলে ভালোই সময় যাচ্ছে, সবাই মিলে আড্ডা দিচ্ছি, মাঝে মাঝে লতাকে মিস করছি। তবে হুট করে ওই অচেনা মানুষটা যে কই থেকে এসে একটু খোঁচা মেরে চলে যায়, সেটাই বুঝতে পারছি না। এই বিষয়টা মাঝে মাঝে ভাবাচ্ছে আমাকে। আমার বান্ধবীরাও অবশ্যই এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করছে, কিন্তু কিছুই পায়নি। কে সে, এটাই এখন মনের একমাত্র ভাবনা। যাই হোক, বিষয়টাকে এতটাও পাত্তা দেওয়া যাবে না, উচিত হবে না আর কি। তাই চেপে গেলাম আমরা। যার দরকার পড়বে সে নিজেই এসে ধরা দেবে, আমার এত শত চিন্তা করে লাভ নেই। আজ লতার শ্বশুর বাড়ি যাচ্ছি সবাই মিলে। আমরা 8 জন বান্ধবী আর লতার অনেকগুলো কাজিন মিলে সুন্দর করে রেডি হলাম। বান্ধবীর শ্বশুর বাড়ি বলে কথা, আমাদের ভাবসাবই তো আলাদা রকমের। সবাই রেডি, প্রায় শেষ এমন সময় সাবিনা শম্পাকে উদ্দেশ্য করে বলল, হে কি, তুই এমন লেপ্টে লিপস্টিক লাগিয়েছিস কেন? তাতে তোর কি? তোর মন চাইলে তুইও দে, অভাব পড়ছে নাকি? উপাসে আবার আনিকা মিনুকে বলে উঠল, কি রে মিনু, পারফিউমের ডিব্বা কি খালি করে ফেলছিস নাকি? এত পারফিউম দেয় কেউ? মিনু মনে হয় পারফিউম দিয়ে একদম গোসল করে ফেলছে। এই বলে সবাই হু হু করে হেসে উঠল।
এদের এই একটা কাজ, আজে বাজে কথা বলে নিজেরাই বলদের মতো হাসাহাসি করে। লতার শ্বশুর বাড়িতে এসে ইতিমধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। লতার জামাইয়ের সাথে কিছু সময় আমরা হাসি ঠাট্টা করলাম। লতার খোঁজে লতার রুমে ঢুকলাম, একসাথে সবগুলো লতা রেডি হচ্ছিল। শম্পা বরাবরই একটু সোজা সাপটা টাইপের, হুট করে সবার সামনেই জিজ্ঞেস করে বসলো, কি রে ললিতা, তোর জামাই তোরে বাসরাইতে কি উপহার দিল? শম্পার এমন আহাম্মকের মতো প্রশ্ন শুনে রুমে থাকা প্রতিটা প্রাণী ইঁদুরের গর্ত খুঁজছিলাম লুকানোর জন্য। তা না করে ওর উপায় আছে? এখানে প্রায় অনেক মুরব্বীরাই ছিল। ওর এহেন কথা শুনে ওনারা কি না কি ভেবে বসে থাকবেন। এর মধ্যে লতার নানি শাশুড়ি বলে উঠলো, এখনকার পোলাপান গুলা যে এত জাউরা জাউরা। সাবিনা বুদ্ধিমত্তার প্রকাশ করতে গিয়ে বলল, আরে নানি, আসলে ও তো বিয়াইতা, একখান বাচ্চাও আছে, এই জন্য এমন প্রশ্ন করছে। সাবিনার এমন কথা শুনে শম্পা সহ সবাই হুঙ্কার দিয়ে হেসে উঠল। আমি প্রসঙ্গ পাল্টে বললাম, লতা তো রেডি হওয়া শেষ করতো, তাড়াতাড়ি আমাদেরকে বের হতে হবে। এবার আমাদের বের হওয়ার পালা। যাওয়ার সময় বাঁধলো আরেক বিপত্তি। একে একে সবাই গাড়িতে উঠে গেল, এদিকে আমি উঠতে পারিনি। কি করে বা পারবো, গাড়িতে জায়গাই হচ্ছে না যেন। আসার সময় ভালোই জায়গা হয়েছিল, এখন মানুষ বেড়েছে মনে হচ্ছে। সামনে দুটো গাড়ি ছেড়ে দিয়েছে। আমার বান্ধবীরা হয়তো বুঝতেও পারেনি যে ওদের ঠেলাঠেলিতে আমি গাড়িতেই উঠতে পারিনি। মনের দুঃখে কাঁদতে মন চাইতেছে এখন আমার। এর মধ্যেই দেখলাম লতার জামাই আমায় ইশারায় ডাকলো। আমি কাছে গিয়ে দেখলাম ওদের গাড়িতে যেতে পারবো আমি। ওদের গাড়িটাই ছিল। উপায় দেখে ওদের গাড়িতেই উঠতে হলো আমায়। পেছনের সিটে আমি, লতা আর ওর হাজবেন্ড বসেছি। সামনে ড্রাইভার বাদেও আরেকজন আছে, কিন্তু লোকটা এমন ভাবে বসেছে যে তাকে স্পষ্ট দেখাও যাচ্ছে না। আর এখন প্রায় সন্ধ্যা, যে কারণে আরো দেখা যাচ্ছে না। যাই হোক, কে না কে, আমার এত দেখার ইচ্ছে নেই। লতাদের সাথে বসে আমার কেমন অস্বস্তি লাগছিল। লতা বুঝতে পেরে হেসে হেসে বলে উঠলো, কিন্তু তোর সমস্যা হলে ড্রাইভার আঙ্কেলের সাথে গিয়ে বসতে পারিস। ওর এমন মজার কথা শুনে আমি যেন আরো বেশি অস্বস্তিতে পড়ে গেলাম। কোনো রকমে ওকে চাপা সরে থামিয়ে দিলাম আমি। হঠাৎ খেয়াল করলাম পুরো রাস্তায় লতা আর ওর হাজবেন্ড মিলে অনেক হাসাহাসি করলেও সামনে বসা সেই অচেনা মানুষটা একটু শব্দও করলো না। একদম বসে আছে, কোনো লড়াচড়া নেই। একটু অদ্ভুত লাগলো ব্যাপারটা। উনি এমন কেন করছেন? উনি কি বোবা নাকি, কথা বলতে পারে না? আর মানুষ তো একটু নড়াচড়াও করে। ব্যাপারটা আজব লাগছে ভীষণ। বান্ধবী লতাদের বাড়ি থেকে চলে এসেছি আজ সকালেই। এসেই লম্বা একটা ঘুম দিয়েছি। শরীর ভীষণ টায়ার্ড। কোথাও যাওয়াটা অনেক বিরক্তিকর মনে হয় আমার। শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে। ঘুমিয়েছিলাম ঠিক, কিন্তু আম্মু এসেই চিল্লাফালা শুরু করে দিল। ঘুম থেকে উঠালো আমায়। ঘুম থেকে উঠছি ঠিক, কিন্তু বিছানায় ঝিম মেরে বসে আছি। উঠতেই ইচ্ছে করছে না। সেদিনের ওই লোকটাকে ভালো করে দেখা হলো না। ভালো করে নয়, বরং দেখাই হলো না। রাস্তায় উনি নেমে গিয়েছিল, পরে বাড়িতে এসে জানতে পারলাম এটা লতার মামাতো দেবর হয়। লোকটা যে অনেক ভদ্র সদ্র সেটা ওনার ব্যবহার দেখেই বোঝা গেল। যাওয়ার সময় লতার হাজবেন্ডকে ছোট্ট করে জানিয়ে গেল বিদায়। উনি ওনার কর্মস্থলে যাচ্ছে। লতার কাছ থেকে এইটুকুই জানতে পেরেছিলাম আমি। অবশ্য আমি জিজ্ঞেসও করিনি। গাড়ি থেকে নামার পর সম্পদ দৌড়ে এসেছিল আমাদের কাছে। এসেই হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, কি রে ঋতু, তুই হুট করে উদাও হয়ে গেলি যে? হ্যাঁ, লতাদের গাড়িতে আসছিস? তা ওই ছেলেটা কে রে? বেশ স্মার্ট কিন্তু দেখতে। একসাথে এতগুলো প্রশ্ন শুনে আমি হতবাক। কি করে পারিস এত প্রশ্ন করতে? একটা একটা করে উত্তর দে তুই, তাহলেই হয়। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল কথাটা। আমি ওকে পাতা নিয়ে দিয়ে চলে আসছিলাম রুমে। বাইরে দাঁড়িয়ে এই মুহূর্তে ওর এমন হাবিজাবি প্রশ্নের উত্তর দেওয়ার মুড ছিল না আমার। ভীষণ মাথা ধরেছিল। পরে অবশ্য সম্পার জোড়াজুড়িতে লতা আমাদের সবকিছু বলেছিল, সাথে ছেলেটার প্রশংসা করতেও বাদ রাখেনি। যাই হোক, তাতে আমার কি। বিছানায় ঝিম মেরে বসে থাকা অবস্থাতেই হঠাৎ ফোনটা টুং করে বেজে উঠলো।